ওয়েলকাম ব্যাক ভূত রেডিও স্টেশন। আমি আরজে সোহেল আজ আপনাদের মাঝে আবার হাজির হয়েছি একটি সম্পূর্ণ নতুন ঘটনা নিয়ে। আমরা মূলত আপনাদের ভালোবাসার জন্যই বারবার আপনাদের মাঝে ফিরে আসি নতুন নতুন ঘটনা নিয়ে। আজ আমাদের মাঝে যে ঘটনাটি রয়েছে সেই ঘটনাটি আমাদের ইমেল করে পাঠিয়েছেন মিলন শিকদার। মিলন ভাই মূলত লিখে পাঠিয়েছেন তার সময় সুযোগের জন্য সে আমাদের মাঝে উপস্থিত হতে পারেনি। গল্পটি আমাদের মাঝে যেভাবে লিখে পাঠানো হয়েছে আমরা ঠিক সেইভাবে আপনাদের মাঝে উপস্থাপন করব। আশা করি সবাই ভালো আছেন এবং ভালোর দলেই থাকবেন সব সময়। ঘটনাটি ছিল এক অতীতের সময়ের কথা। আমাদের পরিবার তখন এক পুরনো জমিদার বাড়িতে বসবাস করত। সেই বাড়ির চারপাশে জঙ্গল ঘন ছিল এবং দিনের আলোতে যেখানে প্রবেশ করলে স্রোত বেয়ে যেত শিরদাঁড়া বেয়ে। তবে বাবা মা এই জায়গাটিকে খুব ভালোবাসতেন। বাবার মতে প্রাকৃতির মাঝেই প্রাকৃত শান্তি। কিন্তু আমরা জানতাম যে এই জঙ্গলে কিছু একটা আছে, কিছু একটা অদ্ভুত, কিছু একটা ভয়ঙ্কর। একদিন বিকালে বাবা মা জমিদার বাড়ির পুরনো কাগজপত্র দেখতে ব্যস্ত ছিলেন। আমি আমার ভাই বোন বাইরে খেলা করছিলাম। হঠাৎ একটা অদ্ভুত শব্দ শোনা গেল জঙ্গল থেকে, একজন নারীর কান্না আওয়াজ। শীতল বাতাস যেন ঝাঁপিয়ে এলো আমাদের দিকে। আমরা থেমে গেলাম। জঙ্গলের দিকে তাকিয়ে দেখলাম গাছের ছায়ার ভেতরে কেউ যেন একটা তাকিয়ে আছে। জঙ্গলের দিকে তাকিয়ে দেখলাম গাছের ছায়ার ভিতর কেউ যেন আমাদের দিকে একটা তাকিয়ে আছে, একজোড়া লাল চোখ। আমাদের কণ্ঠ আটকে গেল। দৌড়ে বাড়ির ভেতরে চলে এলাম। বাবা মাকে প্রথমেই বলতে তারা বিশ্বাস করলেন না। তবে রাত বাড়তে ভয়ঙ্কর কাণ্ড ঘটতে শুরু করলো। জানালার বাইরে থেকে যেন কারা ফিসফিস করে কথা বলছিল। উঠানের শুকনো পাতাগুলো অদ্ভুতভাবে নাড়াচাড়া হচ্ছিল। ঘরের দরজা আপনা আপনি কেঁপে উঠল। পরের দিন বাবা সকালে জঙ্গলের দিকে গেলেন। দুপুরের দিকে ফিরে এলেন। তার মুখ শুকনো ভীত ছিল, কিন্তু আমাদের কিছু বললেন না। শুধু মাকে ফিসফিস করে কিছু একটা বললেন যা আমরা শুনতে। কিন্তু সেই দিন রাতেই আমাদের ঘরের দরজা 3 বার জোরে আঘাত পড়ল, ঠক ঠক করে। আমাদের ঘুম ভেঙে গেল। বাবা মা আতঙ্কি হয়ে উঠলেন। বাবা ধীরে ধীরে দরজা খুলতেই দেখলেন এক অচেনা চোখ, কালো ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে বাইরে। তার গায়ের কাপড় ছেঁড়া এবং চোখ দুটো আগুনের মতো জ্বলছে। ভয়াবহ সেই রাত। দরজার সামনে দাঁড়িয়ে থাকা সেই ছায়ামূর্তিটি হঠাৎ চিৎকার করে আমাদের দিকে ঝাঁপিয়ে এলো। বাবা তৎক্ষণাৎ দরজাটি ঠেলে বন্ধ করে দিলেন। কিন্তু তখনই জানালার বাইরে থেকে একটা গর্জন শোনা গেল। মনে হলো কেউ যেন আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। বাতাসে যেন এক কোন ধরনের গন্ধ ছড়িয়ে বেড়াচ্ছে। পচা মাংস আর ধূপের গন্ধে এক মিশ্রণ অনুভূতি। তখন বুঝতেই পারছেন আমাদের মাঝে কেমন একটা ভয়ভীতি কাজ শুরু করলো। আমরা সবাই আতঙ্কে কাঁপছিলাম। মা আমাদের কাছে টেনে নিলেন, ফিসফিস করে বললেন, এটি মানুষ নয়, কিছু একটা এসেছে জঙ্গল থেকে আমাদের দিকে। বাবা আমাদের সবাইকে বসার ঘরে নিয়ে গেলেন। কালী মূর্তির সামনে প্রদীপ জ্বালিয়ে দিলেন। তিনি নিচু গলায় কিছু একটা মন্ত্র পড়তে লাগলেন। কিন্তু বাইরে সেই অশুভ শক্তি তৎক্ষণাৎ ঘরের চারপাশে ঘোরাফেরা করতে শুরু করলেন। জানালার কাজ আছড়ে পড়ছে, যেন কেউ তা ভেতর থেকে ছিঁড়ে ফেলার চেষ্টা করছিল। আমি আর আমার ভাই বোন কাঁপতে কাঁপতে একে অপরের হাত চেপে ধরেছিলাম। মা চোখ বন্ধ করে প্রার্থনা করলেন। হঠাৎ বাবা মন্ত্রপাঠ থামিয়ে ফিসফিস করে বলে উঠলেন, এটা চলে যাবে না, আমাদের কিছু করতে হবে। বাবা দ্রুত তার কাঠের সিন্দুক খুললেন। ভেতর থেকে একটা হলুদ কাগজ বের করলেন। সেটার গায়ে কিছু অদ্ভুত লাল কালি অক্ষর লেখা ছিল, একটা মন্ত্র। বাবা বললেন, বাড়ির এই পূর্বপুরুষরা বলেছিলেন যদি কখনো জঙ্গল থেকে ওরা আসে তাহলে এই তবজি আর মন্ত্র আমাদের রক্ষা করবে। বাবা সেই তবজি দরজার উপর আটকে দিলেন। হঠাৎ বাইরে থেকে একটা বিকট গর্জন শোনা গেল, যেন কেউ ভয়ঙ্কর চিৎকার করছে। জানালার কাছের ভেতর থেকে একটা ছায়ামূর্তি স্পষ্ট দেখা গেল। তার লম্বা নখ, গড়া কালো চোখ। তারপরের মুহূর্তে সবকিছু শান্ত হয়ে গেল। বাবা স্থির হয়ে বললেন, বাতাস স্থির হয়ে গেল, রাত নিস্তব্ধতা ফিরে এলো। আমরা সবাই ভয়ে গুটিয়ে বসেছিলাম। বাবা কিছুক্ষণ পরে চুপ করে দরজা খুললেন। বাইরে কিছুই নেই, শুধু উঠানের মাঝখানে পড়ে আছে একটি কালো কাপড়ের টুকরো, আর তার পাশেই ছিটিয়ে আছে কয়েকটি হাড়গোড়। বাবা গম্ভীর শ্বাস নিয়ে বললেন, এটা শেষ হয়নি, ওরা আবার আসতে পারে। আমরা সেই রাতে ঘুমাতে পারিনি। জানতাম আমাদের দিকে তাকিয়ে আছে জঙ্গল এবং সে আমাদের আবার পরীক্ষা নিতে আসবে। রাতে সেই ভয়ঙ্কর ঘটনার পর আমাদের পরিবার কয়েকদিন আতঙ্কে কাটালো। বাবা মন্দিরে গিয়ে পুরোহিতের সঙ্গে কথা বললেন, কিন্তু তিনি কিছু বলতে পারলেন না। শুধু একটা কথাই বললেন, এই জমিদার বাড়ি আর তার আশেপাশের জঙ্গলে কিছু একটা আছে যা বহু বছর ধরে ঘুমিয়েছিল। তোমাদের কোনো একটা ভুলের ওদের ঘুম ভেঙে গেছে। এই কথা শোনার পর গায়ের রক্ত ঠান্ডা হয়ে গেল। মা বললেন, আমরা কি বাড়ি ছেড়ে চলে যাব? কিন্তু বাবা মাথা নেড়ে বললেন, এটা আমাদের পূর্বপুরুষের বাড়ি, আমরা এত সহজে পালাতে পারি না। তবে আমরা জানতাম ওরা আমাদের ছেড়ে দেবে না। অশুভ রাত্রে দ্বিতীয় আঘাত। 3 দিন কেটে গেল নিস্তব্ধতার মধ্যে। তবে মনে হচ্ছিল সেই ভয়ঙ্কর ছায়াটি হয়তো হার মেনেছে। কিন্তু চতুর্থ রাতেই আবার কিছু একটা শুরু হল। সেদিন রাতে খাবার শেষে আমরা সবাই শোয়ার জন্য প্রস্তুত ছিলাম। হঠাৎ করে আমাদের বাড়ির পেছনে জঙ্গলে এক ভয়ঙ্কর আওয়াজ শোনা গেল, যেন অনেকগুলো মানুষ একসাথে ফিসফিস করে কিছু একটা বলছে। আবার মাঝে মাঝে চাপা গর্জনের মতো শব্দ হচ্ছিল। আমি ও আমার ভাই কৌতূহলবশত জানালার কাছে গিয়ে তাকাতেই গায়ের লোম দাঁড়িয়ে গেল। অন্ধকারের মধ্যে স্পষ্ট দেখতে পেলাম জঙ্গলের ভেতর কিছু একটা স্পষ্ট ছায়া আমাদের দিকে কিছু
একটার পর একটা নড়ছে, কিছু একটা আমাদের বাড়ির ভিতরে এগিয়ে আসছে। তখনই একটা ভয়ঙ্কর ঘটনা ঘটলো। আমাদের ঘরের বাতি নিচ থেকে নিভে গেল, চারপাশ ঘুটঘুটে অন্ধকার নেমে এলো। আমাদের বাড়ির বাইরে থেকে কারা যেন চাপা স্বরে ডাকতে লাগলো, বেরিয়ে এসো, আমাদের কাছে। আমাদের শরীর জমে গেল ভয়ে। মা জব করতে লাগলেন। বাবা তার কাঠের সিন্দুক থেকে লাল সুতা কিছু একটা লোহার প্যারাক বের করলেন। ফিসফিস করে বললেন, কেউ জানালা খুলবে না, দরজা খুলবে না। কিন্তু তখনই আমাদের ছোট বোন কিছু একটা দেখতে পেল বাড়ির পুরনো আয়নার মধ্যে। বোন চিৎকার দিয়ে উঠলেন, ওরা ঘরের ভিতর ঢুকে গেছে। আমরা আতঙ্কে আয়নার দিকে তাকালাম, আর যা দেখতে পেলাম তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আয়নার মধ্যে আমাদের প্রতিবিম্বর জায়গায় 3টি কালো ছায়ামূর্তি দাঁড়িয়েছিল, গাঢ় লাল চোখ ছিল ওদের। তখনই সেই আয়নাটি বিকট শব্দ ফেটে গেল। বাবা দ্রুত সুতায় বাঁধা পেরাকগুলো জানালার চারপাশে বাঁধিয়ে দিলেন। মা কালীমন্ত্র জপ করতে লাগলেন। হঠাৎ করে আমাদের চারপাশে গর্জন থেমে গেল, বাতাস যেন ঝড় হয়ে বয়ে গেল। পরের মুহূর্তে সবকিছু শান্ত হয়ে গেল। আমরা জানতাম যুদ্ধ এখানেই শেষ হয়নি। জঙ্গলে তারা ফিরে যাবে না, তারা আবার আসবে আরো ভয়ঙ্কর কিছু নিয়ে। সেই রাতের পর আমাদের পরিবার কেউ আগের মতো ছিল না। তারা সারাক্ষণ প্রার্থনা করতেন, আর বাবা পুরনো কাগজ ঘেটে কিছু একটা খুঁজে বের করলেন। আর আমরা ভাই বোন আতঙ্কে থাকতে লাগলাম, যে কোনো মুহূর্তে ওরা ফিরে আসতে পারে। পরের দিন সকালে বাবা আমাদের সবাইকে বসার ঘরে ডাকলেন। তার হাতে ধুলো পড়া একটা পুরনো বই ছিল, যার মধ্যে পাতাগুলো হলুদ রঙ হয়ে গেছে। বাবা বললেন, এই বাড়ির ইতিহাস আমরা কখনোই জানতাম না, কিন্তু আমি কিছু ভয়ঙ্কর তথ্য পেয়েছি। আমরা সবাই উৎকণ্ঠ হয়ে শুনতে লাগলাম। এই জমিদার বাড়িটি প্রায় 200 বছর পুরনো। আমাদের পূর্বপুরুষরা ছিলেন অত্যন্ত শক্তিশালী জমিদার, তবে শুধু সম্পত্তির জন্য পরিচিত ছিল না, তন্ত্র সাধনায় দক্ষ ছিলেন তারা। সেই সময় পূর্বপুরুষ এর শত্রুরা এক কালো জাদুর সাধকের সাহায্যে আমাদের পরিবারকে ধ্বংস করতে চেয়েছিলেন। সেই সাধক এক ভয়ঙ্কর অভিশাপ দিয়েছেন, যে এখানে থাকবে সে তার মুখোমুখি হবে। আমাদের গায়ের রক্ত যেন বরফ হয়ে গেল। কিন্তু অভিশাপ এত বছর পরে কেন ফিরে এলো? বাবা বললেন, আমাদের একটা ভুল হয়ে গেছে, আমরা কিছু না জেনে জঙ্গলের ভিতর গিয়েছিলাম। সেই দিন বিকাল বাবা মা জমিদার বাড়ির পুরনো অংশ পরিষ্কার করতেছিলেন, আর আমরা ভাই বোন মিলে জঙ্গলে গিয়েছিলাম। সেখানে আমরা কিছু একটা পুরনো ধ্বংসস্তূপের মতো দেখেছিলাম। বিপদ যেন সেখান থেকে শুরু হয়েছিল, তখন বুঝিনি। আমাদের কৌতূহল বেড়ে গেল। পরের দিন সকালে বাবার নিষেধাজ্ঞায় আমি আর আমার ভাই বোন মিলে সেই জায়গায় গিয়েছিলাম। জঙ্গল আরও গভীরে গিয়ে একটা দুলোপোড়া পাথরের চৌকোনো কাঠের মতো দেখতে পেলাম। এটা কোনো এক পুরনো মন্দিরের ধ্বংসাবশেষ। পাথরের গায়ে কিছু একটা লেখা ছিল, যা অনেকটা এইরকম, যারা অন্ধকারে জাগবে তারা আলোতে হারাবে। ঠিক তখনই আমাদের চারপাশ বাতাস ভারী হয়ে গেল। মনে হলো কেউ আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা দ্রুত ফিরে আসতে চাইছিলাম, কিন্তু হঠাৎ দেখি মাটির নিচ থেকে কিছু একটা নড়াচড়া করছে। আমরা পিছনে ফিরে দৌড় দিলাম, কিন্তু জঙ্গলের গাছপালার মাঝে একটা কালো ছায়া আমাদের অনুসরণ করছিল। মনে হচ্ছিল কোনো একটা অশরীরী অস্তিত্ব আমাদের ছুঁতে চাইছিলেন। বাড়ি ফিরে আসার পর থেকেই চারপাশ ভয়ঙ্কর ঘটনা ঘটতে লাগলো। দরজাগুলো আপনা আপনি খুলে যাচ্ছিল, দেয়ালে ফিসফিস শোনা যাচ্ছিল, আর আয়নার ভিতরে ছায়া দেখা যাচ্ছিল। বাবা বললেন, আমরা অভিশপ্ত কিছু জাগিয়ে তুলেছি। সেই রাতে সবকিছু আরো ভয়াবহ হয়ে গেল। রাত মাঝামাঝি হঠাৎ একটি শক্তিশালী ঝড় উঠল। আমাদের ঘরের জানালা কাঁপতে লাগলো। বাতাসে সেই চাপা গন্ধটি আবার ফিরে এলো। তার উপর দরজা বাইরে থেকে ভয়ঙ্কর আওয়াজ, টক টক ঠক। একটা ভয়ালো গর্জন শোনা গেল। তারপরে দরজার ফাঁক দিয়ে একটা কালো হাত ঢুকলো, তার লম্বা লম্বা নখ দেয়ালে আঁচড় কাটছিল। আমরা সবাই আতঙ্কে চিৎকার করে উঠলাম। বাবা মন্ত্রপাঠ শুরু করলেন। মা দরজার কাছে গিয়ে কপালে সিন্দুর তিলক দিয়ে দিলেন। ঠিক তখনই সেই ছায়ামূর্তিটি বিকট চিৎকার করে মিলিয়ে গেলেন। কিন্তু জানালার বাইরে আমরা যা দেখতে পেলাম তা আমাদের আরো আতঙ্কিত করলো। সেখানে জঙ্গলের ভেতর দাঁড়িয়েছিল এক নির্জন শিষ্য কালো ছায়ামূর্তি। চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছিল, আর সে ধীরে ধীরে আমাদের দিকে তাকিয়ে হাসছিল। বাবা চিৎকার করে বললেন, ওরা আমাদের নিতে এসেছে। রাতের সেই ভয়ঙ্কর অভিশপ্ত মুহূর্তের পর আমাদের পরিবারের মধ্যে এক ধরনের চরম আতঙ্ক ও উদ্বেগ সৃষ্টি হলো। আমরা জানতাম কিছু একটা হয়তো আমাদের ধ্বংস করবে, কিন্তু বাবা জানালেন যে আমাদের একমাত্র সত্য জানলে হয়তো এই অভিশাপ থেকে আমরা মুক্তি পাওয়া সম্ভব। বাবা শেষ সিদ্ধান্ত। বাবা আমাদের সবাইকে জানালেন যে তিনি শেষ পর্যন্ত সেই পুরনো তন্ত্রশাস্ত্রের বইটি লুকানো একটি প্রাচীন মন্ত্র উদ্ধার করেছেন, যা হয়তো আমাদের রক্ষা করতে পারে। বইয়ের পাতাগুলো ছিল অত্যন্ত ক্ষতিগ্রস্ত, কিন্তু বাবা অভিজ্ঞতা আর তার জানাশোনায় তাকে একমাত্র পথ দেখিয়েছে। তিনি বললেন, আমরা যদি ওই জঙ্গলের মাঝে পৌঁছে গিয়ে একটি নির্দিষ্ট জায়গায় ওই মন্ত্রটি পাঠ করতে পারি, তবে সম্ভব সেই অভিশপ্ত শক্তিটিকে স্বীকার করতে পারবো। তবে বাবা জানতেন এটা ছিল খুবই ঝুঁকিপূর্ণ। সেই মন্ত্রটি এক ধরনের অশুভ শক্তিকে জাগিয়ে তুলতে পারেন, যা আরও ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে। কিন্তু আমরা আর কোনো উপায় দেখতে পাচ্ছিলাম না। সেই সন্ধ্যায় আমরা বাবা মায়ের নির্দেশ মেনে সেই ধ্বংসস্তূপের কাছে যাত্রা শুরু করলাম।
আমাদের সঙ্গে ছিল তবজি, মন্ত্রশাস্ত্রের বই আর কিছু একটা প্রাচীন সন্ন্যাসীদের পদার্থ। জঙ্গলের মধ্যে প্রবেশ করতে আগের মতো অস্বাভাবিক কিছু শুরু হয়ে গেল। গাছপালাগুলো যেন আমাদের দিকে ঝুঁকে পড়ছিল। বাতাসে সেই অদ্ভুত পচা গন্ধটি ছড়িয়ে পড়ল। আমাদের বুকের ভেতর গুমোটো ও এক অদৃশ্য চাপা অনুভূতি হচ্ছিল। ঠিক তখনই জঙ্গলে আকাশে এক অদ্ভুত মেঘ জমে গেল। চারপাশে গড়া কালো ছায়া নেমে এলো। হঠাৎ সেসব ছায়া থেকে একটা ভয়ঙ্কর গর্জন শুরু হলো। মন্ত্রপাঠ চলার সঙ্গে সঙ্গে আমাদের চারপাশে একটি শক্তিশালী আলো জ্বলে উঠেছিল। সেই আলোটি ধীরে ধীরে এক বিশাল রূপ নিলেন। এক অন্ধকার আত্মা বা শক্তির দৃশ্য প্রকাশ পেল। সেই শক্তির জন্য আমাদের দিকে এগিয়ে আসছিল। তার চোখ দুটো অগ্নির মতো জ্বলছিল। তবে বাবা ভয় না পেয়ে জোরালোভাবে সেই মন্ত্রটি উচ্চারণ করলো। এক সময় সেই বিশাল ছায়ামূর্তিটি হঠাৎ থেমে গেল এবং জোরে আমাদের দিকে তাকিয়ে হাসতে লাগলো। তারপর অস্বাভাবিক এক মুহূর্তের জন্য সে থেমে গেল। তখনই সেই আত্মা ভয়ঙ্কর গলায় বলল, তোমরা কি জানো আমি কে? কোনো একটা তন্ত্রশক্তির কারণে এখানে আমি আটকে পড়েছি। আমরা হতবাক হয়ে গেলাম। বাবা নিঃশব্দে বললেন, তুমি হয়তো আমাদের পূর্বপুরুষের দ্বারা বন্ধ হয়ে গিয়েছিলে, কিন্তু এখন ফিরে আসলে কেন? তোমরা আমাকে আবার জাগিয়ে দিয়েছো, কিন্তু শান্তি মেনে নাও। বাবা তখন শেষ পর্যায়ে মন্ত্রটি উচ্চারণ করলেন এবং একটি অস্বাভাবিক শক্তি সেই আত্মার উপর আঘাত হানল। কিছুক্ষণের মধ্যে সেই ছায়ামূর্তিটি একেবারে নিষ্ক্রিয় হয়ে গেলেন। জঙ্গলের চারপাশ শান্ত হয়ে গেল। আত্মাটি কণ্ঠস্বর আর শোনা গেল না। সবকিছু এক মুহূর্তে নিস্তব্ধ হয়ে গেল। মনে হলো যেন সেই ভয়াবহ শক্তিটি চিরদিনের মতো চলে গেছে। আমরা বাড়ি ফিরে আসলাম, কিন্তু সেদিনের পর থেকে আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি। বাবা বললেন, এটা শুধুমাত্র একটা পরীক্ষা ছিল। আমরা যদি সত্যের পথে না থাকতাম তবে আমাদের পরিণতি ভয়াবহ হতো। জঙ্গলে সেই অভিশপ্ত শক্তিটি এবং সেই ছায়ামূর্তিটি সবকিছু আমাদের মনে থাকবে চিরকাল। তবে বাবা মার আশঙ্কা ছিল এটি শেষ হয়ে গিয়েছে, কিন্তু আমরা জানতাম প্রকৃতির এই ভয়ঙ্কর রহস্য কখনোই শেষ হয় না।